নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা বাঙালিদের ভীষণ প্রিয় একটা রেসিপি। তাই চোখ সরিও না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি তোমরা দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো দেখে নিই কী রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি আমি আজকে আমার শখের রান্নাঘরে। আমি দেখো এখানে কচুর শাক কেটে বেছে রেখেছি। কত সুন্দরভাবে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছি। বাজারে বিভিন্ন ধরনের কচু পাওয়া যায়, তোমরা একটু দেখে বুঝে শুনে কচু নেওয়ার চেষ্টা করবে। যদিও আমি খুব বেশি বুঝি না, কিন্তু আমার হাজবেন্ড বুঝে শুনে কচুর শাক নিয়ে আসে। এই কচুর শাকগুলোকে এবার আমি দেখো একটু ভাগ করে নিলাম, ডিভাইডেড না করলে সেদ্ধ করতে অসুবিধা হবে। এই ডেচকির মধ্যে আমি কিছুটা কচু দিয়ে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এবার গ্যাসটাকে আমি অন করে নেব। আর যেহেতু কচুটা মজে যাবে যখন, তখন অনেকটা জায়গা হয়ে যাবে এই ডেচকির মধ্যে, তখন বাকি কচুটা আমি ঝুড়ি থেকে ঢেলে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে মাপ করে দিয়ে দিচ্ছি জলটা। ছোট মগের 2 মগ জল আমি এখানে দেব। যেহেতু কচুর পরিমাণ অনেকটাই, তোমরা দেখে বুঝতেই পারছো। বাঙালির প্রিয় একটা খাদ্য এই কচুর শাক। আর এই কচুর শাক বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কিন্তু আমরা করে থাকি। 5 মিনিট রেখে দিলাম এভাবেই। 5 মিনিট পর দেখো অনেকটা মজে গেছে, দেখে বুঝতেই পারছো। এবার আমি ঝুড়ি থেকে যতটুকু কচু এর মধ্যে আটবে আমি ঢেলে দেওয়ার চেষ্টা করব। বেশি দিলে আবার ঢাকনাটা আমার লাগাতে অসুবিধে হবে, তাই যতটুকু এখানে ধরলো ডেচকির মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাকি কচুটা ঠিক একই পদ্ধতিতে আবারও আমি সেদ্ধ হয়ে গেলে গামলার কচুগুলো আমি ঢেলে দেব ঝুড়ির কচুগুলোকে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আর মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি সেদ্ধটা করছি, অন্যদিকে বাকি কাজগুলো আমি করে নিতে পারবো। এই ঝুড়ির কচুগুলো পরে আমি দিয়ে দেব, তাহলে ফিরে আসবো সেদ্ধ হওয়ার পরে। কচুগুলো খুব ভালোভাবে দেখো সেদ্ধ করে নিয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হওয়ার জন্য দিয়ে দেব। কিন্তু তার আগে যে স্পেশাল জিনিসটা কচুর শাকে না দিলেই নয়, সেটা তোমাদের দেখিয়ে নিই। দেখে বুঝতেই পারছো, আমি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের কোনো জবাব নেই, তাই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। খুব সুন্দরভাবে দেখো আমি লবণ আর হলুদটা মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আমি মাথাগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে রেখেছি এবং 4 টুকরো করে নিয়েছি। এখানে একটা গোটা ইলিশের মাথাটা আছে। অন্যদিকে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটাও গরম হতে একটু সময় লাগবে, আর ততক্ষণে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিতে পারবো। তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তেলটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। অন্যদিকে ইলিশের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি। কচুর শাক খাওয়া ভীষণ উপকার বন্ধুরা, আমরা সকলেই কম বেশি জানি। আর তার মধ্যে যদি এরকম ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি মাথাগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। মাথাগুলো ভালোভাবে না ভাজা হলে আষ্টে গন্ধ একটা থেকে যাবে, তাই অবশ্যই মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা ভাজা হওয়ার জন্য আমি মাছের মাথাগুলোকে উল্টে দিলাম। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে, তাই যে কোনো তরকারিতে পড়লে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আমি যখন গাঠি কচু রান্না করি তখনও কিন্তু এরকম ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে রান্না করি। তোমরাও করে দেখবে। আর যারা যারা জানো না আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব।
মাথাগুলোকে খুব ভালোভাবে দেখো আমি ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার ভাজা মাথাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। কত সুন্দরভাবে ভেজে নিয়েছি মাথাগুলোকে দেখো। এবার আমি কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়ন। দুটো তেজপাতাকে দেওয়ার পর আমি দেখো এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এবার জিরে ফোড়নটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রেখেছি 5-6 কোয়া মতন রসুন। সেই রসুনটাকেও আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। যারা পছন্দ করো না তারা রসুনটাকে স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে করছি বলে সামান্য একটু রসুন ফোড়ন দিয়েছি। খুব ভালোভাবে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা ব্রাউন রং আসছে এই রসুনের মধ্যে, ঠিক ততক্ষণই আমি কিন্তু এই ফোড়নটাকে ভেজে নেব। হালকা বাদামি রং এলে রসুনটার মধ্যে আমি এবার দিয়ে দেব ওর মধ্যে মশলা। এখানে আমি আদা জিরে বেটে রেখেছি আর পাকা লঙ্কা বেটে আমি দিয়ে দিলাম। 2 চামচ মতন মশলা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আমার প্রচুর পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে মশলাটা ব্যবহার করলাম। তোমাদের পরিমাণ কম বেশি তোমরা করে নেবে প্রচুর পরিমাণ অনুযায়ী। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। আমি আদা জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম মিহি করে, আমি 2 চামচ কিন্তু দিয়ে দিয়েছি। আবারও তোমাদেরকে সেটা বললাম। এবার মশলা ধোয়া জল একটু আমি মিক্সির বাটিতে ছিল সেটা দিলাম। খুব ভালোভাবে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব। কত সুন্দর একটা রং এসেছে দেখতে বুঝতেই পারছো, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর এসছে মশলা কষানোর। এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা। মশলাটা ঠিক ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে। দেখে বুঝতেই পারছো মশলার গা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তে আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছের মাথাগুলোকে দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে আমি মশলার সাথে মাছের মাথাগুলোকে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর শাকগুলোকে দিয়ে দেব। সেদ্ধ করার সময় তোমরা সকলেই দেখেছো পরিমাণটা কতটা ছিল, আর সেদ্ধ করার পরে দেখো কতটা পরিমাণ কমে গেছে। খুব ভালোভাবে আমি কচুটা দেওয়ার পর মাথার সাথে মিশিয়ে নিচ্ছি। আর বাকি কচুটা আমি রেখে দিয়েছি, এটা কষিয়ে নেওয়ার পর আবারও ঢেলে দেব, যাতে খুব ভালোভাবে সমস্ত পরিমাণ একদম সঠিক হয়। খুব ভালোভাবে দেখো আমি কষিয়ে নিচ্ছি এবং বাকি যে কচুগুলো ছিল সেটাকেও আমি দিয়ে দিচ্ছি ওই কচুর মধ্যেই। খুব সুন্দর হয় এই রেসিপিটা আর ভীষণই ভালো লাগে। আর বর্ষার সময় তো ইলিশ মাছ আমাদের প্রত্যেকেই ঘরে কম বেশি আসে, তখন তোমরা এইভাবে কিন্তু অবশ্যই কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখো, দারুণ লাগবে। অর্ধেক ভাত এই কচুর শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে কচুর শাকটাকে দেখো ম্যাশ করে নিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দুর্দান্ত সেদ্ধ হয়ে গেছে কচুর শাকটা, দেখে বোঝাই যাচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখো ঠিক এই রকম একটা পর্যায়ে এসেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কচুর শাকটাকে এইভাবেই নেড়ে যাচ্ছি। কচুর শাক একটু সময় সাপেক্ষ, তাই ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো করে। ঢাকনাটা তুলে নিয়ে দেখো আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। অবশ্যই বারে বারে একটু করে নেড়ে নেবে, তাতে কচুর শাকটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। খুব ভালোভাবে আবারও কচুর শাকটাকে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসেছে
আর গন্ধটাও কিন্তু বন্ধুরা অপূর্ব বের হয়েছে এই কচুর শাকের। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এই কচুর শাকটাকে। অন্যদিকে দেখো আমি একটা পাত্রের মধ্যে কিছু নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা দেখো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও আমি খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কচুর শাকটাকে ঘেঁটে নেব। দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দরভাবে শাকের জলটা শুকিয়ে গেছে, একটা থকথকে ভাব চলে এসছে শাকের মধ্যে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, সামান্য গোলমরিচ আর শুকনো লঙ্কা, যেগুলোকে আমি রোস্টেড করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। যে কোনো রান্নায় দিলে তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সেই শাকের সাথে ভাজা মশলাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতন গাওয়া ঘি। গাওয়া ঘিটা দেখো আমি ছড়িয়ে দিলাম এই শাকের ওপরে। দারুণ একটা টেস্ট আসবে এই শাকের মধ্যে তাহলে। এবার আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেখো নেব শাকটাকে, যাতে ঘিয়ের ফ্লেভারটা শাকের মধ্যেই থেকে যায় খুব ভালোভাবে। শাকটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হতে পারে, তাই তোমরাও দেরি না করে চটপট বানিয়ে ফেলো এই রকমই মজাদার টেস্টি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে সবাই পেয়ে যায় আমার এই রেসিপি। শাকটা একদম কিন্তু দেখো একটা ডোয়ের আকারে চলে আসছে, অর্থাৎ বুঝে নিতে হবে শাকটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু শাকটাকে নামানো হবে। তার আগে আমি দিয়ে দেব কোরানো নারকেল। এই কুড়িয়ে রাখা নারকেলটা আমি দিয়ে দিলাম শাকের মধ্যে। এবার ভালোভাবে শাকটাকে নেড়ে চেড়ে নিতে হবে, কচুর শাকটা যাতে মিশে যায় নারকেলের সাথে। খুব সুন্দর একটা ফ্লেভার এসছে এই শাকের, গন্ধতেই সেটা বোঝা যাচ্ছে। তাহলে খাওয়ার সময় কতটা টেস্টি হবে তোমরা সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো বন্ধুরা। এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে এই ধরনের নিত্য নতুন রেসিপি তোমরা অতি সহজেই পেয়ে যাও আর তোমাদের কাছে যেন এর আপডেট পৌঁছে যায় সবার আগে। আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার এটাকে নামানোর পালা। তাই একটা পাত্রের মধ্যে আমি এটাকে দেখো নামিয়ে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো। তাই চটজলদি তোমরাও বাড়িতে তৈরি করে নাও। সামান্য একটু নারকেল কোড়া আমি রেখেছিলাম গার্নিশের জন্য, সেটাকে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। কত সুন্দর দেখাচ্ছে তাই না? খেতেও কিন্তু সেই রকমই টেস্টি হবে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো আর এইভাবেই আমার পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।